মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কলকাতা আসবে না ভেবেও দমদম এয়ারপোর্টে এসেছিল রিতম। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। রিতমের বাবা মা আর ছোটকা পৌঁছে দিতে এসেছিল। বোর্ডিং পাস নেওয়ার পর রিতমেরও মনে হচ্ছিল ওর তরফ থেকে মারাত্মক একটা ভুল হয়ে গেল। এখানে ইন্দ্রাণী আর ছোট মা এলেই যেন সব থেকে ভালো হতো, কিন্তু তখন আর এসব ভাবার কোনো অর্থ ছিল না। চাইলেও এ ঘটনাকে নতুন কোনো রূপ দেওয়ার উপায় নেই। নির্দিষ্ট সময় কেঁপে উঠে উড়তে শুরু করল বিমান। নিজের নিত্য নৈমিত্তিক কাজের মধ্যে ইন্দ্রাণী কখন যে এই বিশেষ মুহূর্তটাকে পেরিয়ে গেল টেরই পেল না। এমনই হয়, উপস্থিত না থাকলে প্রিয় মানুষের জীবনের ঘটনাগুলোকে সময় দিয়ে মালুম পাওয়া যায় না। শুধু তাদের আগের জায়গায় খুঁজতে গেলে যে শূন্যতা পাওয়া যায় তাতেই বুঝে নিতে হয় সে সময় পেরিয়ে গেছিল। আজকে ইন্দ্রাণীর জীবনেরও একটা বিশেষ মুহূর্ত। শিবেদা বলেছিল আজ নাকি নতুন নাটকের চরিত্র বিভাজন হবে। যারা নাটক বা থিয়েটার করতে আসে, যতই অস্বীকার করুক, মনে মনে সবাই কেন্দ্রীয় চরিত্র করতে চায়। ইন্দ্রাণী নিজেও তার ব্যতিক্রম নয়। তবে আজ নিদেন পক্ষে কিছু সংলাপের একটা পার্শ্ব চরিত্র পেলেও ওর চলবে। যে কোনো উচ্চতায় উঠতে গেলে প্রথম পদক্ষেপটা খুব জরুরি। সে পদক্ষেপে একটা সিঁড়ি ওঠা হলে তাই সই। একসাথে ৩-৪টে সিঁড়ি উঠতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ার চেয়ে সাবধানে একটা একটা করে সিঁড়ি চড়াই ভালো। হলুদ ফুলছাপ সাদা একটা চুড়িদার পরেছিল ইন্দ্রাণী। বুকের কাছে ছিল হলদে রঙেরই একটা ওড়না। আলো পড়ে যেন ঠিকরে আসছিল ইন্দ্রাণীর গা থেকে। বাঁ হাত বাড়িয়ে অটো দাঁড় করালো প্রথমে, তারপর তাতে চেপে বসল। গড়িয়া থেকে পায়ে হাঁটা পথ, তবুও ওর আজকের পদচালনা স্থির। চোখের মঞ্চে যে যে চরিত্র অভিনয় করছিল সবাইকে খুঁটিয়ে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিল। তবু পথ তো ফুরিয়েই যায়। যে শিহরণের কাছে পৌঁছানোর জন্য গতি স্লথ করেছিল সেই শিহরণও স্পর্শ করে ফেলল এক সময়। স্বপ্ন পূরণের এত কাছাকাছি এসে চঞ্চল হয়ে পড়েছিল ইন্দ্রাণী। বিপদ আর সৌভাগ্য একসাথে এলে মানুষ বড় গেঁড়াকলে পড়ে যায়। ইন্দ্রাণীর ক্ষেত্রেও তাই হল। সৌভাগ্যকে ও যা ধরে আনতে বলেছিল, সৌভাগ্য তা বেঁধে নিয়ে চলে এসেছিল ওর কাছে। শিবেদার ইন্দ্রাণীর ওপর কি করে এত ভরসা জন্মালো দলের কারোরই জানা ছিল না। শিবেদা শেষমেশ দলের আর সব্বাইকে ছেড়ে ইন্দ্রাণীকে দিল রক্তকরবীর নন্দিনীর চরিত্র। আর হিসেব মতো যার নন্দিনীর চরিত্র পাওয়ার কথা ছিল, অর্থাৎ যে মেয়েটি সব থেকে অভিজ্ঞ যুবতী এ দলের, তার ভাগ্যে জুটল চন্দ্রার চরিত্র, ফাগুলালের স্ত্রী। এই অভিজ্ঞ যুবতীর কথা বোধহয় এতক্ষণ পর্যন্ত বলা হয়নি। ওর নাম তনুশ্রী। গড়ন যথেষ্ট লাস্যময়ী। চোখ তার যেমন কথা বলে, শব্দ খরচের ক্ষেত্রে সে তেমনই কৃপণ। কোনো এক বিশেষ কারণে দলের বাকিদের চেয়ে একটু বাড়তি ওজন নিয়ে চলাফেরা করে। নিজেকে বিশাল কিছু মনে করার এই হলো বালাই। একটা চরিত্র বাটোয়ারার ক্ষেত্রেও সেই মনে হওয়া এমন আঘাতপ্রাপ্ত হয়, বিশালতা হুড়মুড় করে ভেঙে পড়ে। এখন সে আর সব থেকে অভিজ্ঞ নয়, বরং এখন সে সবচেয়ে ছেলে মানুষ, সবচেয়ে অবুঝ। তবু এসব ক্ষেত্রে বাক্য খরচ করার অর্থ নেই। যে নির্দেশক তার কথাই শেষ কথা। অমন চমৎকার নাটক জুড়ে তনুশ্রীকে কি করতে হবে? ফাগুলালকে সকাল থেকে মদ খেতে বারণ করতে হবে, গাঁয়ে ফিরে যাওয়ার প্রস্তাব দিতে হবে, হাজার একটা জ্ঞানের কথা শুনিয়ে যাবে বিশু পাগল, যে বিশু পাগলকে ওর বাস্তব জীবনে মোটেও পছন্দ নয়। আসলে শিবেদা এই চরিত্রটা দিয়েছিল অর্জুনকে। ওকে রঞ্জনের চরিত্রও দেওয়া যেত, কিশোরের চরিত্রও দেওয়া যেত, কিংবা অধ্যাপকের চরিত্র।
এই নাটকের অধিকাংশ পুরুষ চরিত্রের সাথেই যেন এক অদ্ভুত মিল ছিল অর্জুনের। কোথায় সে মিল, কোথায় সে যোগ, কেউ হঠাৎ করে বলতে পারবে না, কিন্তু টের পাবে, তাই অস্বীকারও করতে পারবে না। এমন একটা বাঘা চরিত্র পেয়েও অর্জুন নির্বিকার, যেন ওর আনন্দ হচ্ছে না, উচ্ছ্বাস হচ্ছে না, যেন এই 4 দেওয়ালের রিহার্সাল রুম ছেড়ে ও ইতিমধ্যেই বেরিয়ে পড়েছিল যক্ষপুরীর উদ্দেশ্যে। সেখানে কেউ তাকে জিজ্ঞেস করলে নন্দিনীর সাথে এই পূর্ব পরিচয় অস্বীকার করবে না ও। নন্দিনী রাতের বেলা থালায় বেড়ে দেওয়া 4টি ভাত, ডিম আলু মাখা। চরিত্রের সাথে কোথাও একটা বাস্তব যোগাযোগের প্রয়োজন ছিল, আর অর্জুনের সাবকনশাসে সে যোগাযোগের আরও অন্য প্রয়োজনীয়তা ছিল। কিন্তু এদিকে বিপদ তো অন্য জায়গায়। নন্দিনী চরিত্র আর শিবেদার ভরসা, এই দুইয়ের পিয়ার প্রেসারে ইন্দ্রাণীর অবস্থা চিঁড়ে চ্যাপ্টা। গুরুদায়িত্ব পেলেই স্বভাবত যে চিন্তা মাথায় আসে, ইন্দ্রাণীও তা নিয়েই চিন্তিত ছিল। ও আদৌ পারবে তো? কিন্তু এই আশঙ্কার কথা সমক্ষে বলারও অনেক বিপদ ছিল। এটাকেই কনফিডেন্সের অভাব হিসেবে প্লেস করে দিলে অমন স্বপ্নের চরিত্র দিনে দুপুরে খোয়া যাবে। এ চরিত্র ডাকাতি করে নেওয়ার জন্য পরিচিতারা যেন ওর সামনে দিয়েই রক্তচক্ষু নিয়ে ঘুরছিল। শুধু একবার ইন্দ্রাণীর সামান্য নড়বড়ে হলেই ওর পদস্খলন নিশ্চিত। এ সময় কাজে আসতে পারে একমাত্র একজনই, অর্জুন। অবশ্য সে বেয়াদবের থেকে আদব কায়দা শেখার ঝক্কিও কম ছিল না। যেমন বাঁকাটেরা কথা, তেমনি যেন প্রতি কথাতেই একটা প্রচ্ছন্ন হ্যাটা, তবে তা অন্তর্মুখী। বাইরের আর 5 জনকে ফলাও করে অর্জুন ইন্দ্রাণীর এইসব কথাবার্তা বলে না বলেই ওর বিশ্বাস। নিভৃতে অর্জুনকে পেয়ে ইন্দ্রাণী বলল, আজ রিহার্সালের পর একটু বসা যায়? অর্জুন কোনো রকম চিন্তাভাবনা না করেই বলল, যদি পাখার তলা পাওয়া যায়, চায়ের জন্য বা খাবারের জন্য গ্যাঁটের কড়ি খরচা করতে না হয়, তাহলে বসতে আমার আপত্তি নেই। ইন্দ্রাণী ভেবে দেখল এই সব শর্তাবলী মানতে গেলে ওর ফ্ল্যাটে নিয়ে যাওয়াই বেটার, যেখানে চায়ের পাতা ছিল, ইলেকট্রিক ফ্যান ছিল। তেমন হলে একটা ডিমও না হয় ভেজে দেওয়া যাবে। তাছাড়া আগের দিন রাতে অর্জুন যেমন নির্মোহভাবে বেরিয়ে গেছিল, ওর কাছ থেকে কোনো বিপদের আশঙ্কা ইন্দ্রাণীর নেই বলেই ওর ধারণা। আর অর্জুন যখন এত হিসেব নিকেশ করছিলই, সেই সুযোগে ইন্দ্রাণীও অল্প হিসেব সেরে নিল। অর্জুনের স্কুটি পাকড়াও করলে অটো ভাড়া বেঁচে যাবে, সেই টাকাতে ডাবল ডিমের অমলেট হয়ে যাবে অর্জুনের জন্য। অর্জুনের দিকে তাকিয়ে বলল, বেশ, তাহলে আমার ফ্ল্যাটে চলুন, আপনাকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডাবল ডিমের অমলেট খাওয়াবো। শিবেদার কাছ থেকে সেই ভাঙাচোরা এক্সট্রা হেলমেটটা নিয়ে এসে অর্জুন বলল, খুবই ভালো প্রস্তাব, ওপরে শুধু একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেবেন, চমৎকার হয়ে যাবে ব্যাপারটা। খেতে পেলে শুতে চাওয়ার এই আদেখলাপনা দেখেও ইন্দ্রাণী কোনো কথা খরচ করল না। এখন অর্জুনকে ওর কাজে লাগবে, ফালতু চটিয়ে লাভ নেই। মাঝখানে যদি যাব না বলে দেয়, ফুল কেলো হয়ে যাওয়ার সম্ভাবনা। অবশ্য ফ্ল্যাটে পৌঁছে ইন্দ্রাণীর প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। নুডলস ছিল বাড়িতে। 2খানা ডিম ফাটিয়ে সেটাকেই নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছড়িয়ে দিল। শেষে অর্জুনের কথা মতো অল্প গোলমরিচ। অর্জুন অমলেটের বদলে এগ নুডলস পেয়ে কি রিয়াকশন দেবে তা নিয়ে প্রাথমিকভাবে চিন্তায় ছিল ইন্দ্রাণী। অর্জুন বোধহয় কিছু বলতেও যাচ্ছিল, ঠিক সেই সময় ব্রহ্মাস্ত্রের মতো একটা কাঁচের বয়াম থেকে ইন্দ্রাণী বার করে আনলো চিনির নাড়ু। 3টে মতো ছিল তার কাছে। তা থেকে অর্জুনকে দিতে বড় কষ্টই হচ্ছিল একটা, কিন্তু বিপদে অর্জুন সাহায্য করবে এই প্রত্যাশায় এটুকু ক্ষতি ওকে মেনে নিতেই হতো। চিনির নাড়ু পেয়ে অর্জুনের মুখে যেন রোদ্দুর খেলে গেল। ও যেন আর কলকাতার জল হাওয়ায় তাড়াতাড়ি বয়স ধরে নেওয়া গাছটি নয়, ও যেন একেবারে ছেলে মানুষ। তেমনি চরম আহ্লাদে সেই চিনির নাড়ুটাকে চিবিয়ে তা থেকে জীবনের সবটুকু তৃপ্তির রস নিংড়ে নিল। দাঁতের ফাঁক থেকে শেষ কুচোটুকু বার করে তা পরিপূর্ণরূপে পাকস্থলিতে পাঠিয়ে ইন্দ্রাণীকে বলল, ধন্যবাদ, বহু বছর পরে খেলাম। আপনি ভাবতে পারবেন না কি ঐশ্বর্য আপনি আমার মুখে তুলে দিলেন। মায়েরই বলছি, ধন্যবাদ।
ইন্দ্রাণী কোনো সাড়া শব্দ করল না। মুখের হাসিটুকু সময়ের সঙ্গে শুধু একটু প্রসারিত করল। এইটুকুও খেয়ে নিলে অর্জুনের মুখের এই তৃপ্তি দেখা হতো না। আজ ও একটা ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিল। অর্জুনের এই উচ্ছ্বাস যেন কোথাও গিয়ে ওকেও স্পর্শ করছিল। ভীষণই স্বল্প পরিচিত একটা ছেলের আনকোরা নিজস্ব অনুভূতি এভাবে সাম্রাজ্য বিস্তার করতে পারে কি? কে জানে, পারে হয়তো। নাটক নিয়ে আলোচনায় প্রবেশের আগে ইন্দ্রাণী অর্জুনকে একটা ব্যক্তিগত প্রশ্ন করল। ভীষণ ছাপোষা একটা প্রশ্ন। আপনি এখন কি করেন? অর্জুনও কোনো রকম ভনিতা ছাড়াই বলল, ওপেন ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে মাস্টার্স করছি, তার সাথে এই থিয়েটার। একটা ব্যক্তিগত প্রশ্নের সূত্র ধরেই আরেকটা এসে পড়ল, আপনি কি একাই থাকেন? অর্জুন এবারের উত্তরটা বেশ ব্যাখ্যা করেই দিল। আসলে বাড়িতে থাকলে অনেক কথা শুনতে হয়, তাই বাঘাযতীনে একা থাকি। কম পয়সার একটা চালাঘর ভাড়া পেয়েছি। বাড়ি থেকে সামান্য যা টাকা পাঠায় তাতে টিউশনি করে দিব্যি চলে যায়। বাড়ি থেকে টিকটিক শুনতে ভালো লাগে না বলেই একা থাকি, স্বেচ্ছায়। অর্জুন ইন্দ্রাণীর প্রশ্নের উত্তরগুলো দিচ্ছিল বটে, কিন্তু ইন্দ্রাণীর জীবন সম্পর্কে পাল্টা কোনো প্রশ্নই করছিল না। ওর চেয়ে বয়সে ছোট একটা ছেলের এই কৌতূহলহীনতা ইন্দ্রাণীকে যত না মুগ্ধ করছিল, তার চেয়েও বেশি অবাক করছিল। যাই হোক, একতরফা ব্যক্তিগত আলোচনা চালিয়ে নিয়ে যাওয়া যায় না, তাই সেসব আলোচনায় খুব তাড়াতাড়ি ছেদ পড়ল। রক্তকরবী নিয়ে আলোচনা শুরু হলো। এর আগে অবধি নাটক নিয়েই যে আলোচনা করবে সে কথা বলেনি ইন্দ্রাণী, কিন্তু অর্জুন বুদ্ধিমান ছেলে, এই আহ্বানের নেপথ্যের কারণও ঠিকই আন্দাজ করেছিল। ইন্দ্রাণী শুধু ভূমিকাটা দিল। আচ্ছা, এই নন্দিনী চরিত্রটিকে আপনি কিভাবে দেখেন? অর্জুন যেন তার উত্তর নিয়ে প্রস্তুতি ছিল। শুধু প্রশ্নের বাঁকটিকে প্রথম বাক্যেই নিজের অনুকূলে নিল। দাঁড়িয়ে উঠে প্রথমেই বলল, নন্দিনী চরিত্রটিকে আমি কিভাবে দেখি তা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হলো নন্দিনী চরিত্রটিকে কিভাবে উপস্থাপন করতে হবে। একদম প্রথম থেকেই শুরু করা যাক। আপনি রক্তকরবী পড়েছেন তো? হ্যাঁ, তা পড়েছি। আমাকে শিবেদা প্রথমেই রবীন্দ্র রূপক নাটকগুলো পড়তে বলেছিল। বলেছিল যে সে কথা আমিও জানি, কিন্তু এই নাটকটি মন দিয়ে পড়েছেন কি? হ্যাঁ, পড়েছি। বেশ, তাহলে আলোচনা করতে আমাদের সুবিধা হবে। হ্যাঁ, কিশোরের কথা দিয়ে শুরু করি। কিশোর এক ভয়ঙ্কর চোখ রাঙানি আর শাস্তির অপেক্ষা করে নন্দিনীর জন্য কি এনে দিচ্ছে? রক্তকরবী। ঠিক। কেন তার এই দুঃসাহস? কেন তার এই ঝুঁকি নেওয়া? কিশোর নন্দিনীকে নিজস্ব কিছু দিতে চায়। বিশুপাল যেমন তাকে নিজের গাওয়া গান শোনায় তেমনই। এক্স্যাক্টলি, গুড। তার মানে দেখুন, ফুল কিন্তু তার নিজের নয়, তবে ওই অনেক খুঁজে পাওয়া ঝোপের আড়ালের একটিমাত্র রক্তকরবীর গাছ তার নিজের সন্ধানের। তার খোঁজ সে আর কাউকে দেবে না, সে নিজেই খুঁজে এনে তুলে দেবে নন্দিনীর হাতে। তার মানে কিশোরের ধারণায় এই নিজস্বতার মর্ম নন্দিনী বুঝতে পারে। একমাত্র এই যক্ষপুরীতে নন্দিনী আছে, যার জন্য শাস্তি পাওয়াও যথাযথ, অপচয় নয়। কেন? এমন কেন? আসলে নন্দিনী একটা উদযাপন আমার মনে হয়। আপনাকে এ সত্যটা অনুভব করতে হবে। আমরা কার জন্য ঝুঁকি নিই? যে আমাদের চরম প্রাপ্তি। এই নিত্যক্লান্তির কালিমালিপ্ত একঘেয়ে যক্ষপুরীতে নন্দিনী কিশোরের সেই চরম প্রাপ্তি, অথচ কি প্রচ্ছন্ন একতরফাই পাওয়া। কি জটিল মনে হচ্ছে? একটুও না, জলের মতো সহজ। বাড়িয়ে বলছেন আবার? মাইরি বলছি, সহজ করে বুঝবো বলেই তো আপনাকে বলা। বেশ, তার পরের চরিত্রের কথায় আসি। পরের চরিত্র কে মনে আছে? আছে, অধ্যাপক। অধ্যাপকের কোন কথাটা মনে পড়ছে আপনার? ইরে, ওভাবে তো বলা মুশকিল। বেশ, আমি বলছি। অধ্যাপককে নন্দিনী যখন বিস্ময়ের কারণ জানতে চাইছে, অধ্যাপক উত্তরে বলছে, সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আসে তা আরেক কথা। অধ্যাপক নন্দিনীকে বলছে, তুমি এই যক্ষপুরীর আচমকা আলো। এই ব্যাপারটা লক্ষ্য করো, যেন নন্দিনী এখানে বেমানান। এরকম কাছাকাছি কোনো গান তোমার মনে পড়ে? এর কাছাকাছি গান? রবীন্দ্রনাথের লেখা? রবীন্দ্রনাথের লেখা কোনো গানের কাছাকাছি যায় না একথা হলপ করে বলতে পারছি না, তবে আপাতত আমার মাথায় সম্পূর্ণ অন্য একটা গান আসছে। তা রবীন্দ্রনাথের লেখা নয়, কবি অরুণ চক্রবর্তীর লেখা। লাল পাহাড়ির দেশে যা। একদম। সেখানেও কি বলছে দেখুন, হিথায় তুকে মানাইছে না রে। কোথায় মানাবে সে কথাও বলে দিচ্ছে।
নদীর ধারে শিমুল ফুল, নানা পাখির বাসা। তেমনই এ যক্ষপুরীতেও হয়তো নন্দিনীকে মানাচ্ছে না, কিন্তু তাকে এখান থেকে চলে যেতে বলছে না অধ্যাপক। আবার এখানে নন্দিনীর যে খুব দরকার তাও বলছে না। সোনার সঙ্গে নন্দিনীরও তুলনা টানা হচ্ছে, কিন্তু তা পণ্যায়নের একেবারে বিপরীতে গিয়ে বলা হচ্ছে খনিতে পাওয়া সোনা সবই ধুলোর সোনা, নন্দিনী আলোর সোনা। নন্দিনীও কিন্তু তার এই মহত্ব সম্পর্কে অজ্ঞাত নয়। এই যক্ষপুরীতে যে অন্ধকার হাতড়ানো হচ্ছে সে কথাও সে জানে। এতখানি বলে একটু হাঁপ ছাড়ল অর্জুন। ইন্দ্রাণী জিজ্ঞেস করল, আপনি জল খাবেন? কপাল বেয়ে গড়িয়ে আসা ঘাম মুছতে মুছতে খাটে বসল অর্জুন। ঘাড় নেড়ে ইন্দ্রাণীর প্রস্তাবে সম্মতি জানাল। ইন্দ্রাণী রান্নাঘরের দিকটায় গিয়ে দেখল গতকালের খাওয়া পাতিলেবুর অর্ধেক টুকরো পড়ে আছে। একটা কাঁচের গ্লাসে অল্প চিনি আর নুন দিয়ে একটু লেবু জল করে দিল অর্জুনকে। প্রথম দিন এখানে এসে অর্জুন সাধারণকে অসাধারণ অপূর্ব করে তোলার যে ম্যাজিক ওকে দেখিয়েছিল, আস্তে আস্তে সে ম্যাজিক যেন শিখে নিচ্ছিল ইন্দ্রাণী। অর্জুনের প্রতি একটা স্বাভাবিক মুগ্ধতা জন্মাচ্ছিল। এতটা আত্মস্থ করে কোনো নাটক মনে রাখা যায়? অল্প সন্ত্রস্তও হচ্ছিল। এরপরেই আসবে বিশু পাগলের প্রসঙ্গ। হয়তো আরও মত্ত হয়ে যাবে নিজের চরিত্রে। তখন কিভাবে বর্ণনা করবে নন্দিনীকে? লেবু জলের গ্লাসটা মুখের কাছে ধরল ইন্দ্রাণী। অর্জুন এক চুমুকে সমস্তটা খেয়ে নিয়ে হাতের চেটোয় ঠোঁট মুছল। গ্লাস রাখার জায়গা খোঁজার চেষ্টা করছিল। নন্দিনী এঁটো গ্লাসটা হাতে নিয়ে বলল, আমি রেখে আসছি। তারপর ফিরে এসে অর্জুনের বিপরীতে মেঝে আটপৌড়ে ভাবে বসে জিজ্ঞেস করল, তারপর? যেন কোনো আরব্য রজনীর গল্প বলছিল অর্জুন। মাঝখানে রাত কেটে গিয়ে ক্ষণিকের ভোর হয়েছিল। আবার যেন অন্ধকার ফিরে আসায় গল্প শুরু করতে বলছিল ইন্দ্রাণী। অর্জুন সেদিকে তাকিয়ে মৃদু হাসল। বড় মায়ায় জড়ানো সে হাসি ধেয়ে আসা অচেনা বিপদের চেয়ে কম কিছু নয়। অর্জুন বলল, বেশ, এরপর তবে গোকুলের কথাই ধরা যাক। গোকুল ইন্দ্রাণীর কাছে তার রক্তকরবীর মানে জানতে চাইছে, আর ও বলছে এর কোনো মানেই নেই। এই মানে না থাকার মানেই তো অনর্থক। অনর্থ পাকাবার পক্ষে যথেষ্ট। কি হলো, উসকুস করছেন কেন আপনি? কোনো সমস্যা? মানে নন্দিনী হবে। হ্যাঁ, তো আমি কি বললাম? ইন্দ্রাণী বলে ফেলেছেন, তাই বুঝি? এরে নাম দুটো এত কাছাকাছি। সরি। ঠিক আছে বলুন না। বেশ, গোকুলের কথাও গেল। আরও খানিক এগিয়ে যদি ফাগুলাল পর্যন্ত যাই, সেও কিন্তু নন্দিনীর মহিমা সম্পর্কে জানে। চন্দ্রা সরাসরি আশঙ্কা প্রকাশ করছে সে যেন বিশু পাগলের মতো গাইতে না শুরু করে। করলে অনেক সমস্যা নন্দিনী। এই যে মোহ, এই যে উন্মাদ হয়ে যাওয়ার লক্ষণ, যে জন্যই বিশুকে পাগল বলা হচ্ছে, সে উন্মত্ত। এখানেই রঞ্জনের সাথে তার ফারাক। কি ফারাক? এ কি ইন্দ্রাণী, আপনি পড়েননি? নন্দিনী যখন বিশু পাগলের থেকে কৈফিয়ত চাইছে, সে তো তখন বলেছিল, তোমার তো রঞ্জন আছে। উত্তরে নন্দিনী কি বলেছিল মনে নেই? আবছা। ও জিনিস আবছা হয় কি করে? শুনুন মন দিয়ে। নন্দিনী বলেছিল, 2 হাতে 2 দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়। বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভেতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়। লাফ দেওয়া বাঘের 2 ভুরুর মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হা করে হাসে। আমাদের নাগাই নদীতে ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোলপাড় করে, আমাকে নিয়ে তেমনই সে তোলপাড় করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে হার জিতের খেলা খেলে। সেই খেলাতেই আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে? যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপরে কতকাল খোঁজ পাইনি। কোথায় তুমি গেলে বলো তো? আমি পারবো তো? হ্যাঁ, কি পারার কথা বলছেন? এই চরিত্রটা করতে? নন্দিনীর চরিত্র তো সহজ সরল। সমস্ত জটিলতা ত্যাগ করে শুধু খোলামেলা হয়ে যান। সমস্ত আগল ভেঙে দিবারাত্রির উচ্ছ্বাসে ভেসে যান। নিজেকে নির্মল করে ফেলুন। আমার কি মনে হয় জানেন, আপনি এই চরিত্রটাকে করতে পারবেন। আপনার মধ্যে সে অনর্থ আছে বুঝি? অনর্থ, উচ্ছ্বাস মনে হয়, নিশ্চিত জানি না। এবার একটু চা খাওয়া যাক নাকি? আপনি সিগারেট খান? নিয়মিত নয়, তবে খাই না বলা চলে না। আজ হঠাৎ সিগারেট খেতে ইচ্ছে করছে। আমি তো কাছে রাখি না, বাইরে যাওয়া যেতে পারে।
আপনি যে বললেন গ্যাঁটের কড়ি খরচ করবেন না, ও আমি এমন অনেক কিছুই বলি। চলুন এখন। একটা তামাটে আলোর দোকান, কিছু দাপর যুগের বয়ামে বেকারির বিস্কুট, কোনো এক অভিজ্ঞ নৃত্য ভঙ্গিমায় দোকানদারের ভাঁড় বার করে এনে দুবার ঠুকে ধুলো ঝেড়ে ফেলা, ধোঁয়া ওঠা চা, চুমুক, জীবন, এই তো জীবন, এই তো সব। এরপর থেকে ইন্দ্রাণী আর অর্জুনের এই চায়ের আড্ডা নিয়মিত হয়ে দাঁড়াল। চরিত্রের নন্দিনী আর বিশু পাগল যেন বাস্তবের ইন্দ্রাণী আর অর্জুনকেও কাছাকাছি এনে ফেলল। সংলাপের কোনো জায়গার মনের ভাবটুকু প্রকাশ করতে বিন্দুমাত্র খামতি থাকলেই ইন্দ্রাণী ফোনে ধরছিল অর্জুনকে। অর্জুনও রাস্তার ধারে দাঁড়িয়ে আচমকা বলে উঠছিল, পৌষের গান গেয়ে মাঠে যাওয়ার কথা বলছে যেখানে নন্দিনী, ওই লাইনটা বলুন তো একবার। আমি আমারটুকু বলবো, আপনি আপনারটুকু। চলুন। অর্জুনের পাল্লায় পড়ে সংলাপ যেন দ্রুত মুখস্থ হচ্ছিল ইন্দ্রাণীর। অবশ্য এটাকে শুধু মুখস্থ না বলে আত্মস্থ বলাই ভালো। অনুভূতির যত রকম ফাঁক ফোকর একটা প্রায় শতাব্দী প্রাচীন টেক্সটে ছিল, শুধুমাত্র কথা বলেই তা মিটিয়ে ফেলছিল দুজন। ইন্দ্রাণীর তো দারুণ মজা হচ্ছিল, যেন ওর কলকাতা আসা সার্থক। চায়ের ভাঁড় হাতে অর্জুন এক সন্ধে ইন্দ্রাণীকে জিজ্ঞেস করল, আচ্ছা আপনার প্রিয় কবিকে? প্রিয় কবির ক্ষেত্রে রবীন্দ্রনাথের নাম বলা বড্ড মেইন স্ট্রিম। সেদিক দিয়ে দেখতে গেলে অধিকাংশ বাঙালিরই প্রিয় কবি, প্রিয় গীতিকার, প্রিয় ঔপন্যাসিক, প্রিয় ছোট গল্পকারের জায়গা রবীন্দ্রনাথ দখল করে বসেছিলেন। তাই অন্য কিছু বলার জন্য উদ্যত হচ্ছিল ইন্দ্রাণী। কিন্তু বলার আগেই ওর ফোনে একটা ফোন ঢুকল। রিংটোন শোনামাত্র ইন্দ্রাণী আর অর্জুন দুজনেই অল্প বিরক্তি প্রকাশ করল। এমন মনোগ্রাহী আলোচনার মাঝখানে এ শব্দ যেন কেবলই দূষণ। কিন্তু ফোন হাতে নিয়ে ইন্দ্রাণী দেখল রিতম। অর্জুন কোনো এক অজানা কারণে চাইছিল ইন্দ্রাণী ফোনটা না ধরুক, কিন্তু মুখে সে কথা বলল না। বিনয়ের অবতার সেজে হাস্য মুখে অর্জুন বলল, আপনি কথা বলে নিন। ইন্দ্রাণী কথা বলল না। ফোনের পাশের সুইচটা অল্প চেপে ধরতেই সাইলেন্ট হয়ে গেল ফোন। অর্জুন যেন রে রে করে উঠল, এ বাবা আপনি ফোনটা ধরলেন না? হতে পারে কোনো দরকারে আপনাকে ফোন করছিল। না, দরকারে নয়, আমি জানি। কিভাবে তা জানলেন আপনি? ফোন তো ধরলেনই না, জেনে গেলেন? হ্যাঁ গেলাম, কারণ ও এখন ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে যারা থাকে তাদের বুঝি দরকারি কথা থাকে না? আপনার সাথে না আমি কথায় পারবো না। উফ, কথা তো নয়, যেন যেন শব্দবান। বেশ, তাহলে নীরব হলুম। আমি কি তাই বলেছি? তাহলে কি বলছেন আপনি? জীবনানন্দ? হ্যাঁ, এর মধ্যে জীবনানন্দ এলো কোত্থেকে? আমার প্রিয় কবির নাম জীবনানন্দ দাশ। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কবি নিয়ে কথা হচ্ছিল, দেখেছেন? এ আপনার সাথে ঝগড়া করতে গিয়ে ভুলেই গেছিলাম। ঝগড়া করছিলেন বুঝি? আবার ওপোতেই যেতে চাইছেন বুঝি? না না, আমার আর চাওয়া না চাওয়া। তিন কাল গিয়ে এককালে ঠেকা বুড়িদের মতো কথা বলবেন না তো। তাহলে বরং আপনি বলুন, প্রিয় কবির নাম? জীবনানন্দ দাশ আর ভাস্কর চক্রবর্তীর মধ্যে এখনো হালকা দ্বিধায় আছি। আচ্ছা, আপনি জীবনানন্দের উপন্যাস পড়েছেন? উপন্যাস? এই রে, একটারই তো নাম জানি। দাঁড়ান, গেস করি কোনটা জানেন। মাল্যবান তো? হুম, হলো না। কারুবাসনা? হ্যাঁ, বাজে মিস করলাম। কারুবাসনা তো এখন বেশি বিখ্যাত। বেশি বিখ্যাত কেন বলুন তো? কেন হবে না বলুন তো? থিয়েটারের অমন পূর্ণ প্রতিফলন, আহা হা, কি অপূর্ব সে বলে বোঝাবার নয়। আপনি যাবেন একদিন দেখতে? আপনি নিয়ে গেলেই যাব। কলকাতার থিয়েটারের মালিকানা তো নেই আমার, একসাথে যেতে পারি বড় জোর, নিয়ে যেতে পারবো না। ওই হলো। আরে আপনি তো দেখছি মহা ঝগড়ুটে। তা বলতে পারেন, নিজেও অস্বীকার করি না। দিন দেখি একটা সাদা কাঠি। বদনেশা ধরবেন না, হৃদযন্ত্র বিকল হয়ে যাবে, শ্বাসযন্ত্র ফাঁপা হয়ে গেলে হয়ে যাক। তখন তো সেই আপনার প্রিয়জনেরা আমার সাধের কলকাতাকেই দোষ দেবে। বেশ করবে, ওটাই না? আপনার এইসবে কলকাতার ভূমিকা কোথায় শুনি? কলকাতার হাওয়া বাতাসে একটা নেশা ঘুরে বেড়ায় না বলছেন? ওহে বিদেশিনী, বেছে বেছে এই কথাগুলো আয়ত্ত করলেন কোত্থেকে? কিছু কথা যেমন কাউকে শেখাতে হয় না, শুনে শুনেই শিখে যায় বাচ্চারা, কিন্তু তা কোত্থেকে শিখলো তা কি বলতে পারে? তেমনি এ কথা আমি এ কলকাতায় পা রেখেই শিখেছি। কোত্থেকে শিখেছি, কার থেকে শিখেছি জানি না বটে। তা আজ ওঠা যাক নাকি?
আপনার প্রেমিকটিকে ফোন করে নেবেন। আপনার ব্যস্ততাকে সে হয়তো এতক্ষণে গালমন্দ করা শুরু করে দিয়েছে। করলেই বা আপনার কি? সে গালমন্দ আমারই গায়ে এসে লাগছে কি না? যত আজে বাজে কথা। দাঁড়ান, দাম মিটিয়ে আসি। বেশ, আসুন। ঘনিষ্ঠ শব্দ বিপরীতের মানুষকে হয় নীরব করে দেয়, না হলে আরো ঘনিষ্ঠ করে তোলে। এখানে ইন্দ্রাণী যেহেতু নীরব ছিল না, তাই আস্তে আস্তে অর্জুনের ঘনিষ্ঠ হয়ে পড়ছিল। যে ঘনিষ্ঠ হওয়া শারীরিক, যে কাছে আসা স্থূল, তা সহজেই টের পাওয়া যায়। কিন্তু এই যে সূক্ষ্ম কাছে আসা, এই যে মানসিক ঘনিষ্ঠতা, এ হয় মানুষ টের পায় না, আবার টের পেলেও তা কেবল মনের ভুল ঠাউরে উড়িয়ে দেয় হাওয়ায়। এক্ষেত্রে অবশ্য ইন্দ্রাণী আপাতত কিছু টের পাচ্ছিল না। বাড়ি ফিরে রান্নাবান্না করে আগে খেয়ে নিল ইন্দ্রাণী। তারপর ফোনে ধরল রিতমকে। ব্যাঙ্গালোরে রিতম একাই থাকে। বন্ধুবান্ধব চাইলেই জোটানো যায়, কিন্তু 4টে জোয়ান ছেলে অমন শহরে জড়ো হয়ে সন্ধেবেলা নেশা ছাড়া করবেই বা কি? আর নেশা মানে খরচ। তাই অফিস থেকে ফিরে প্রেম করাই রিতমের ইদানিংকালের রুটিন। আর সে রুটিনে বিনা নোটিসে ছেদ পড়ায় আজ তার মেজাজ গেছিল বিগড়ে। ইন্দ্রাণী ফোন করতেই ঝাঁঝিয়ে উঠল রিতম। ভীষণ ব্যস্ত ছিলিস নাকি? মাঝে এতগুলো ঘন্টা কেটে গেল, ঘুরিয়ে একটা ফোন করার সময় পেলি না? আচমকাই কণ্ঠস্বর শুনে ইন্দ্রাণীও রেগে গেল। মানে আমাকে ফিরে এসে রান্না চাপাতে হয়, তবে আমি খেতে পাই। তুই আচমকা আমাকে ব্লেম করতে পারিস না রিতম। হ্যাঁ, আমি ব্যস্ত থাকি। একটা চরিত্রকে বুঝতে আমাকে লোকের সাথে কথা বলতে হয়, ইন্টারঅ্যাক্ট করতে হয়। তোর মতো অফিস থেকে ফিরে এলেই আমার কাজ ফুরিয়ে যায় না। ইন্দ্রাণী, তুই বদলে যাচ্ছিস, জানিস তো? আগে কখনো তো এভাবে আমার সাথে কথা বলিসনি। বদলে তুইও যাচ্ছিস রিতম। আগে আমার কাজকেও গুরুত্ব দিতি, খামোখা ব্যস্ততা মনে হতো না। বদলটা একপাক্ষিক নয়, সেটাও মেনে নে। কি হয়েছে তোর? কেন এমন করছিস? আমার কিছু হয়নি, ঠিক আছে। আমি ঘুম পাচ্ছে, ঘুমাবো, রাখছি। না, রাখবি না। তুই আমাকে জোর করতে পারিস না রিতম। হ্যাঁ পারি, আমি চাইলেই পারি। না, পারিস না। তুই কেন? কেউই চাইলেই আমাকে জোর করতে পারে না। আই এম সরি। শব্দটাকে অনুভব করিস তুই? করি বলেই তো মনে হয়। কেন, তোর মনে হয় না? হতো, এখন হচ্ছে না। যদি আমার অবস্থাটুকু বিন্দুমাত্র বোঝার চেষ্টা করতিস, তাহলে শুরুতেই মেজাজ দেখাতিস না। আমার ভুল হয়ে গেছে ইন্দ্রাণী। ভবিষ্যতে এরকম ভুল আর না করার চেষ্টা করিস। আর হবে না, সত্যি বলছি, আর হবে না। তুই ভেবে দেখ, এত ঝামেলা করছি তা তো সেই তোর সাথে কথা বলারই জন্য। এটা কোনো কাজের কথা নয় রিতম। এই চুক্তিতে অনেক কিছুই লিগ্যাল হয়ে যায়, তা তো নয়। তুই ব্যাপারটাকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছিস। মোটেও না, আমি ঠিক দিকেই আছি। আমার আজ খুব মন খারাপ করছিল ইন্দ্রাণী। তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছিল। আমার সাথে তো দেখা না করেই ব্যাঙ্গালোর চলে গেছিলি তুই, কত যুক্তির ওপর যুক্তি সাজিয়ে। মনে পড়ছে? ভাবতে পারছিস সেই মুহূর্তে কি চলছিল আমার ভেতর? তুই কি তার প্রতিশোধ নিচ্ছিস? না, সে প্রবৃত্তি যে আমার নেই তা তুই ভালো করেই জানিস। এই তর্ক সে রাতে থেমে গেছিল হয়তো, তবে সে থামা ক্ষণিকের বিরতি মাত্র। যে গোলযোগ যন্ত্রে বেঁধেছিল তা সহজে সারবার নয়। মানব দেহের কর্কট রোগ যেমন সহজে নিরাময় হয় না, ধনে প্রাণে মেরে ফেলে, প্রেমের ক্ষেত্রে এও তেমনি। বাক্যের পর বাক্য বিনিময় হচ্ছিল দুতরফেই। সমাধান খুঁজতে গিয়ে বেরিয়ে আসছিল মুহুর্মুহু সমস্যা। কবেকার সেই কেউটে বেরিয়ে আসছিল সামান্য কেঁচোর সন্ধানে। পরিস্থিতি বড় প্রতিকূলে চলে যাচ্ছিল, একেবারে হাতের বাইরে। এরপর একটা বিকেলে ইন্দ্রাণীর দিকে ধেয়ে এলো একটা বিপজ্জনক প্রশ্ন। মন খারাপ? ময়দানে বসেছিল। পড়তি আলোর বিকেল। গাছের একটা পাতাও নড়ছিল না। চারিদিক কেমন যেন থম মেরেছিল। ঠিক এমন সময় কেউ কারোর মনের খবর নিলে খুব একটা সুসংবাদ পাওয়া সম্ভব নয়। অর্জুন প্রশ্নটা করেছিল ইন্দ্রাণীকে। আজকে সাক্ষাতের পেছনে কোনো কারণ নেই, স্রেফ দেখা করাই উদ্দেশ্য ছিল। এই কলকাতায় এসে কথা বলার মতো একটা মানুষই হয়তো পেয়েছিল ইন্দ্রাণী, যাকে অসময়ে ডাকা যায়।
মন যে তার খারাপই ছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবুও সে কথা স্বীকার করল না। কিছু কথা এমন থাকে যা সরাসরি স্বীকারের প্রয়োজন হয় না, মানুষের মনের ধারে কাছে থাকলেই টের পাওয়া যায়। কিন্তু অস্বীকারও করল না ইন্দ্রাণী। ভিক্টোরিয়ার চূড়োর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যাঁ ওই আর কি। অর্জুন বুঝদার ছেলে, এটুকু ইশারাই তার জন্য যথেষ্ট ছিল। ইন্দ্রাণীর মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, নন্দিনীর কি এমন ম্লান হয়ে থাকলে চলে? মুখের ওপর মুখের ছায়া পড়লে বোধহয় টের পাওয়া যায়। শূন্য থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে ইন্দ্রাণী অর্জুনের দিকে তাকিয়ে বলল, কিছু কিছু ভালো লাগছে না আমার। আপনি আপনার ভালো না লাগার ক্ষেত্রটাকে এমন দুনিয়ার আওতায় ফেলছেন কেন বলবেন? যা আমার দুনিয়া ছিল আজ আচমকা তা ভালো না লাগার জন্ম দিচ্ছে বলে দুনিয়ার জায়গা থেকে সরিয়েই বা ফেলি কি করে বলুন? আপনি কি জানেন আমাদের প্রত্যেকের জন্য বরাদ্দ কিছু সুখ আছে, ভালো থাকা আছে, আর আমাদের উচিত যেন তেন প্রকারেণ সেই ভালো থাকা ছিনিয়ে নেওয়া। এমন লড়াই করে ভালো থেকে কি লাভ বলুন? ওইটুকুই তো লাভ। একজন ক্ষুধার্ত যেমন তার খিদেটুকু মেটানোই একমাত্র দিনগত লাভ, তেমনি যার মন খারাপ তার ওই ভালো থাকাটাই একমাত্র লাভ। আচ্ছা, আপনার মন খারাপ হলে কি করেন আপনি? কারণ খোঁজার চেষ্টা করি, আর কারণ খুঁজে পেয়ে গেলে তাকে নিরস্ত করি, মনকে বোঝাই, সে কারণের অধিকার খর্ব করি। পৃথিবীর কোনো কারণকেই আমার মন খারাপের নেপথ্যে থাকার ক্ষমতা দিই না আমি। আপনি খুবই নিষ্ঠুর, তাই না? তাই মনে হয় আপনার? না মানে সমস্ত মন খারাপের উৎস হিসেবে কোনো না কোনো কাছের মানুষই তো থাকে, তাদের অমন দূরে ঠেলে দেওয়া এ তো নিষ্ঠুরতারই পরিচয়। হ্যাঁ হতে পারে কাছের মানুষ, কিন্তু যখন সে আমার মন খারাপের উৎস তখন সে কি আর অতটাও কাছের মানুষ? কাছে থাকলে কি এসব মন খারাপে সে কারণ নির্বিকার থাকতো? সমস্ত সমস্যা সমাধানের একটা ব্লু প্রিন্ট আছে আপনার কাছে, তাই না? ব্লু প্রিন্ট আছে সে কথা ঠিক, তবে তার নিজস্ব ব্লু প্রিন্ট, নিজস্ব সমাধান সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপনি কখনো প্রেম করেননি? প্রেম বলতে প্রায় সমবয়সী একজন বিপরীত কিংবা সমলিঙ্গের মানুষের সাথে সারাদিনের কথা বলা, দেখা হলে গা ঘেঁষাঘেঁষি করে বসা। শুধু কি তাই, চরম বিপত্তির দিনেও কেউ একজন আছে এটুকু অনুভব করা। কেউ একজন আছে। কিভাবে আছে? থেকে কি করছে? আমার সমস্ত অনুভূতি নিয়ে লোফালুফি খেলছে, আমাকে কাছে টেনে নিচ্ছে, ছুঁড়ে ফেলে দিচ্ছে, যা ইচ্ছে করছে। সেই থাকা মানে সেই অবস্থানের কথা বলছেন আপনি? আপনি কি খুব নৈরাশ্যবাদী? আমার এই ধারণার জন্য যদি আমাকে আপনার নৈরাশ্যবাদী মনে হয় তাহলে তাই। আপনি কি রেগে গেলেন? না না, মরার ওপর খাড়ার ঘা দেখে লাভ আছে। আপনার একই মন খারাপ, তার সঙ্গে আমি যদি নির্বোধ হয়ে আপনার ওপরই রাগ দেখাই তাহলে তো পাপ হবে। আপনি খুব পাপ পুণ্য মানেন বুঝি? না সেরকম নয় ব্যাপারটা। যা মানতে ইচ্ছে হয় তার উপর ভিত্তি করে পাপ পুণ্যের ক্যালকুলেশনটা সেরে ফেলি। যুক্তি তো একটা দিতেই হবে, তাই না? আপনি খুব চমৎকার কথা বলতে পারেন জানেন। কথা বড় অনর্থক জিনিস, তার কি আপনার মন ভালো করে দেওয়ার ক্ষমতা আছে? যদি বলি আছে, এই যে আপনি অভিজ্ঞ মাকড়সার মতো কথার জাল বুনলেন, আর আমার মন খারাপ সে জালে কোথায় যে আটকে গেল আর খুঁজে পাচ্ছি না। খোঁজার চেষ্টাই বা করছেন কেন? না তা নয়, ওই আর কি। বাই দ্য ওয়ে, আপনি আমায় মাকড়সা বললেন? আহা, মাকড়সা বলায় ক্ষতি কোথায়? কি সুন্দর জাল বুনে যায়, জাত শিল্পী। ইন্দ্রাণীর অলক্ষ্যে অর্জুন হাসে। সত্যিও মাকড়সা বটে, কেমন একটা অদৃশ্য জাল বুনে ধীরে ধীরে দখল করে ফেলছিল ইন্দ্রাণীর মন। আর কিছুদিন পরেই ইন্দ্রাণী হয়তো এই বন্দি দশা টের পাবে। দু হাত পা ছুঁড়ে মুক্তি পাওয়ার শত চেষ্টা করবে, কিন্তু লাভ নেই, আরও জড়িয়ে পড়বে সে জালে। আপনি বললেন না তো প্রেম করেছেন কিনা? উত্তরে কি বুঝলেন? করেননি নির্ঘাত, কিংবা করে থাকলেও অভিজ্ঞতা খুবই জঘন্য। কোনটা আপনি বলুন? সব কথা সরাসরি উত্তর দিতে আমার ভালো লাগে না, আমি নিজেও প্রত্যাশা করি না।
ভেবে দেখুন, আপনার মন খারাপের কারণ কিন্তু আমি একবারের জন্য জিজ্ঞেস করিনি। সে আপনি ম্যাজিশিয়ান, আপনার সাথে আমজনতার তুলনা করলে চলে? মাঝে মধ্যে আপনি এমন আচমকা বার খাইয়ে দেন, খেয়াল না করলে নিজেই বিশ্বাস করে ফেলতাম। মাইরি বলছি, বিশ্বাস করুন। বিকেলের এই আলোয় নাকি এমন চোখের ভুল হওয়া খুব একটা আশ্চর্যের কিছু না। আর কখন এমন ভুল হয় শুনি? ভোরে, উষাকাল বলে যাকে। এবার একটা চা বলা যাক? তেষ্টা পাচ্ছে? হ্যাঁ, সেই জন্যই তো বললাম। দেখেছেন, চা তেষ্টা একটা বাস্তব অনুভূতি, অথচ আপনি প্রথম দিনে বিশ্বাস করতেই পারছিলেন না। কি আর করব বলুন, এখানে আসার আগে তো অমন চাখোর ছিলুম না। তাহলে কি ছিলেন, নাচার দলে? তাও না, দিলে খেতাম, না দিলে খেতাম না। এও কিন্তু এক ধরনের দারুণ ব্যাপার। এই জানেন, তনুশ্রীদি এখনও কেমন অকওয়ার্ড বিহেভ করছে আমার সাথে। আপনি এই বিষয়গুলো নিয়ে কেন এত ভাবেন বলুন তো? বারে, ভাববো না, সব তো ঠিকই ছিল। যেদিন থেকে শিবেদা আমায় নন্দিনী চরিত্রটা দিল, সেদিন থেকে আচরণে একটা বিশাল পরিবর্তন হয়ে গেল। আর তাতে কি হলো? চন্দ্রার চরিত্রটিও নন্দিনীর আদবে ফেলে দিয়ে ছড়িয়ে লাট করলো রিহার্সালে, শিবেদার থেকে গাঁতন খেলো। তারপর মোটামুটি একটা সংশোধন হয়েছে। কিন্তু আমার সঙ্গে, এই শুনুন, গোটা পৃথিবীর ঠেকা নিয়ে আপনার সাথে ভালো ব্যবহার করার, এটা বুঝুন, হিংসা রাগ অত্যন্ত স্বাভাবিক কিছু অনুভূতি। ব্যাপারটা মিটিয়ে ফেলা যায় না। বেকার পাঁকে নেমে লাভ আছে? পদ্ম যখন ফোটার এমনিই ফুটবে, আপনি পাড়ে দাঁড়িয়েই দেখতে পাবেন। জানেন, মাঝে মধ্যে মনে হয় আপনি কলকাতায় আছেন বলে না আমি বর্তে গেলাম। কেন? আমি না থাকলে কি হতো এমন? ওই যে পাঁকে নেমে পদ্ম খুঁজতাম। হ্যাঁ, তাহলে এক কাজ করুন, আজকে চায়ের দামটা আপনিই দিয়ে দিন। এই আপনি তো বেশ কিপটে। তা ঠিক, টাকা না থাকলে মানুষ অমন কিপটেই হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমার চিনির নাড়ু চাই। আপনি কিছুটা ব্যবস্থা করুন তো। ও নাড়ু তো ঠাম্মি বানায়, বানাতে বলুন। আচ্ছা, তা না হয় বানালো, আনবে কে জগদীশপুর গিয়ে? আমরা আনবো। দুটো তো ট্রেন, বসার জায়গা পেলে গল্প করতে করতে কখন পৌঁছে যাব টেরই পাবেন না। আপনি যাবেন জগদীশপুর? কেন, আপনার আপত্তি আছে? না না, এমা, আমি কি জগদীশপুরের মালিকানা নিয়ে বসে আছি নাকি? তাছাড়া আমার কোনো আপত্তি নেই, বরং খুব খুশি হলাম। আজই ঠাম্মিকে বলবো নাড়ু বানাবার কথা। চিনির নাড়ু, বি স্পেসিফিক। হ্যাঁ, মানে আমি বললে ঠাম্মি ওটাই বুঝবে। জানেন, আমার মাথা গরম বা মন খারাপ হলে আমি চিনির নাড়ু মুখে পুড়ে চোখ বুজে খানিকক্ষণ বসে থাকতাম। মাথা ঠান্ডা হয়ে যেত, মন ঠিক হয়ে যেত। কি যে ওষুধের মতো কাজ করত। চিনির নাড়ুর এই গুণটি তো আমার জানা ছিল না। বেশ, আনা হলে আমিও পরখ করে দেখব। এসব আমার নিজস্ব ব্লু প্রিন্ট, নিজস্ব সমাধান। সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। আপনি আমার কথা আমাকেই ফিরিয়ে দিলেন। কলকাতায় এসে ভালোই অবনতি হয়েছে আপনার। এই কথায় কথায় কলকাতা তুলবেন না তো, যেন তার আগে আমি কিচ্ছুটি ছিলাম না। ছিলেন তো? তা দেখতেই তো যাব জগদীশপুর। এই শেষ কথাটা বড় ভালো লাগলো ইন্দ্রাণীর। ওর যে আত্মার যোগ, তা তো জগদীশপুরের সাথেই। সেই ওর সূত্র ধরেই কেউ ধেয়ে যাবে এত দূর। এটা ওর কাছে যেমন আনন্দের বিষয়, তেমন শ্লাঘার ব্যাপার। আনন্দ হচ্ছিল ওর, বোধহয় পরিমাণের তুলনায় একটু বেশি আনন্দ হচ্ছিল। মনের ক্ষত সারানোর ওষুধ একবার পাওয়া গেলে সহজে কেউ ছাড়তে চায় না। অর্জুনের সাথে এইসব দেখা সাক্ষাৎ সময়ের সাথে বাড়তেই থাকছিল। আর সেসব সাক্ষাতের দীর্ঘ আর জটিল কথোপকথনের মধ্যে রহস্য ওইখানেই, সহজে বোঝা যায় না। বেশ কিছুটা সময় ধরে তা অন্তরাত্মার উপলব্ধিতে আসে, আর তাতেই কাজের কাজ হয়ে যায়। রিতমের সাথে ইন্দ্রাণীর দীর্ঘ সময়ের সম্পর্ক, কিন্তু ও চাইলেও অস্বীকার করতে পারবে না এই সামান্য কয়েক মাসে অর্জুনের সাথে যে নিবিড়তার সাথে কথা হচ্ছিল তা অত বছরেও হয়নি রিতমের সাথে। তবু মানুষ মনকে এমন প্রকট ছাড় দিতে চায় না। পালাবার উপক্রম দেখলেই যেন তেন প্রকারেণ বেঁধে রাখে, আর তাতেই বোধহয় পিছলে যায়। ঠাম্মি ফোন করে কদিন আগে ইন্দ্রাণীকে জানিয়েছিল, 2 বয়াম নাড়ু তো তৈরি করে রেখেছি মা, এবার একদিন আয়,
বুড়িটার সাথে দেখা করে যা, আমাকে তো ভুলতে বসেছিস তুই। এবার সত্যি একবার যাওয়ার প্রয়োজন। একা যেতে হবে না এই এক রক্ষে, কিন্তু সাথে করে বান্ধবীর বদলে বন্ধুকে নিয়ে যাওয়া, এটা কি চোখে দেখবে বাড়ি বা পাড়ার লোকে? এই নিয়ে একটা দ্বিধা ইন্দ্রাণীর মনেও চলছিল। 7-5 ভেবে ঠাম্মির কাছে শেষমেশ কথাটা পেড়েই ফেলল। আচ্ছা ঠাম্মি, আমার এক বন্ধু যদি আমার সঙ্গে যায়, খুব কি অসুবিধা হবে? অসুবিধে কেন? সে বন্ধুর নাম কি রে? অর্জুন। তা নিয়ে আয় না, কোনো অসুবিধে নেই, নিয়ে আয়। নাম জিজ্ঞেস করার অর্থ ইন্দ্রাণী বুঝতে পারল না, কিন্তু বীণাপাণি দেবী এ প্রশ্ন ভেবেচিন্তেই করেছিলেন। নাম জেনে আর কিছু না হোক, ধর্মটুকু আন্দাজ করা যায়। আর বাঙালি হিন্দু গৃহস্থ গ্রামের বাড়িতে কেন জানা নেই, এগুলো এখনো মেনে চলতে হয়। তা অবশ্য অনুকূল পরিস্থিতিতে। সমস্যায় পড়লে ধর্মের কথা কেউই হয়তো চিন্তা করে না। ঠাম্মির থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর ইন্দ্রাণীর আর চিন্তার কিছু ছিল না। অর্জুনের সাথে এ নিয়ে সরাসরি কথা বলল। আপনার নাড়ু তো প্রস্তুত, এবার তাহলে একদিন চলুন নাকি? বসে থাকা অবস্থায় এক পা উঁচু করে অর্জুন বলল, আমি তো এক পা বাড়িয়েই আছি, কাল তো রিহার্সেল নেই, কালই চলুন। আগামীকালের দিকে একবার মানুষ চক্ষু বুলিয়ে নিল ইন্দ্রাণী। না, কাল গেলে কোনো সমস্যা থাকার কথা নয়, শুধু একবার ঠাম্মিকে জানিয়ে দিতে হবে। বীণাপাণি দেবীকে জানাবার পর তিনি বললেন, আসছিস যখন এতদিন পর, দুপুরে 4টি ভাত খা বাড়িতে, সকাল সকালই আয়। যাওয়ার কথা অবশ্য সকাল সকালই ছিল, কিন্তু দুপুরে ভাতের প্রস্তাব নাকচ করে দিল ও নিজেই। তার একমাত্র কারণ সঙ্গের দোসরটি। নিজের বাড়ির লোকের ওপরে ইন্দ্রাণীর বিন্দুমাত্র ভরসা নেই। শেষে অর্জুনকে ভুলভাল কিছু বলে দিলে ইন্দ্রাণী খামোখা লজ্জায় পড়ে যাবে। তার থেকে বেলা করে যাবে, ভাতের হোটেলে দুপুরের খাওয়াটুকু সেরে নেবে, তারপর চারপাশ ঘুরে সন্ধে নাগাদ বাড়ি যাবে। দুদণ্ড বসে বয়াম দুটো নিয়েই বেরিয়ে আসবে। সব দিক থেকে এই পরিকল্পনাটাই নির্ঝঞ্ঝাট মনে হলো ইন্দ্রাণীর। সেই মতন দুপুরের কাছাকাছি ডানকুনি পৌঁছল দুজন। স্টেশনের পাশের একটা ভাতের হোটেলে বসে 2 প্লেট সবজি ভাতের সাথে 1 প্লেট চিকেন নিল। ওতেই দুজনে দুপুরটুকু চলে যাবে। এখন আর অর্জুনকে অপরিচিত মনে হয় না ইন্দ্রাণীর, যেন অনেক দিনের পরিচিত কেউ। এই জগতেরই অন্য পাশে ছিল বলে দেখা সাক্ষাৎ হতো না। দুপুরে পেট ভরে খেয়ে একটা টোটো ডেকে ইন্দ্রাণী জিজ্ঞেস করল, ঝালুয়ার বেড় যাবে? টোটোওয়ালার পরনে গেঞ্জি, গলায় গামছা, ঠোঁটের ওপর মাছির মতো গোঁপ। ক্ষণিকের জন্য ভেবে নিয়ে সে বলল, যাবো, কিন্তু রিজার্ভ করে নিতে হবে। তাই সই। একটা টোটো রিজার্ভ করে দুজন মিলে অভিসারে চলল। হ্যাঁ, খাতায় কলমে অভিসার নয় বটে, তবে তাছাড়া আর কি বা বলা যায়। ঝালুয়ার বেড়ের জনশূন্য প্ল্যাটফর্ম, গাছের ফুরফুরে মৃদুমন্দ হাওয়া, চোখের চিত্রপটে একটা ধীর স্থির সাদা মাটা জীবন। এমন স্থানে কানাইয়ের বাঁশির সুরেরই যা অভাব। প্রেমের বাকি সব জিনিস প্রকৃতি মজুত রেখেছিল। অর্জুন এই প্ল্যাটফর্মটিকে দেখে প্রায় চমকে গেছিল। এমনই জনশূন্য প্ল্যাটফর্মের স্বপ্ন হয়তো দেখে কলকাতার ভিড়ভাট্টায় বেড়ে ওঠা প্রতিটা কিশোর। এ একেবারে স্বপ্নের সাথে রং মিলিয়ে স্থান মিলিয়ে পরিপাটি করে বানানো। আহা, এখানে ওকে আগে কেন নিয়ে আসেনি কেউ? এমন নাগালের মধ্যে এই স্থান ছিল, অথচ কখনো খুঁজেই পায়নি। খোঁজার চেষ্টাও করেনি হয়তো। যে জিনিসের অস্তিত্ব সম্পর্কে স্থির ধারণা থাকে, মানুষ তাই খুঁজে দেখে। যার অস্তিত্বরই কোনো ঠিক ঠিকানা ছিল না, তার মানুষ খুঁজবে কোন ভিত্তিতে? ঝালুয়ার বেড়ের বিকেল তখন ফুরিয়ে যেতে বসেছিল। ইন্দ্রাণী আর অর্জুন কোনো কথা না বলে এই নীরবতাটাই উপভোগ করছিল। টোটোওয়ালা ওদেরই ধ্যানভঙ্গ করল। একেবারে প্ল্যাটফর্মে উঠে এসে বলল, এবার চলুন, সন্ধে হয়ে আসছে, আবার অন্য ভাড়া আছে। এদিককার লোকজন প্রেম ইত্যাদি দু চোখে দেখতে পারে না।
যেন প্রেম এদের পাকা ধানে মই দেয়। কিন্তু আপত্তির ব্যাপার এই যে ইন্দ্রাণী আর অর্জুন কোনো প্যারালেল ইউনিভার্সেও প্রেম করছিল না। তবে লোকে যে ওদের যুগল ঠাওরাচ্ছিল তা বেশ বুঝতে পারল। অর্জুন মনে মনে ব্যাপারটাকে উপভোগই করছিল, যেন চমৎকার একটা চাল দিয়ে ইতিমধ্যে রিতমকে দাবার বোর্ডেও চাপে ফেলে দিয়েছিল। রিতম তার রানী বাঁচাবে কিভাবে ভেবে কুল পাচ্ছিল না। রিতমের কাছে হয়তো অর্জুন সম্পর্কে কোনো ধারণাই নেই, একেবারে যেন সাক্ষাৎ মেঘনাদ, মেঘের আড়াল থেকে কখন কি অস্ত্র প্রয়োগ করে দিয়ে গোটা যুদ্ধ ভণ্ডুল করে দিচ্ছিল। টোটোওয়ালার কথায় ওদের ফিরতেই হলো। পরবর্তী গন্তব্য ইন্দ্রাণীর বাড়ি, যা নিয়ে ইন্দ্রাণীর যত চাপ। হঠাৎ অর্জুনকে বলল, আচ্ছা শুনুন, যদি আপনাকে আমাদের বাড়ি থেকে দূরে এক পাড়ার মোড়ের চায়ের দোকানে বসিয়ে রেখে বাড়ি থেকে ঘুরে আসি, আপনি কি কিছু মনে করবেন? মানে আমার বাবা মা বড় বিচ্ছিরি কথাবার্তা বলে, মুখের কোনো লাগাম নেই, আপনাকে দেখে কি না কি বলে ফেলবে। ইন্দ্রাণীকে ইতস্তত করতে দেখে অর্জুন বলল, না মানে অসুবিধে নেই, কিন্তু আপনার মা কিংবা বাবা যদি কিছু আজে বাজে বলেও আমাকে, আমি কিছু মনে করব না, তাহলেই তো হলো নাকি? ইন্দ্রাণী তবুও ওর আপত্তি বজায় রাখল, বলল, সে আপনি মনে করবেন না তা আপনার উদারতা, কিন্তু আমি তো মনে করব। আমার প্রচণ্ড খারাপ লাগবে, সহজে তা যাবে না। ভাবুন, আমার জন্যই আমি আপনাকে ওখানে যেতে বারণ করছি। 10 মিনিটের তো ব্যাপার, যাব, ঠাম্মিকে জড়িয়ে ধরবো, বয়াম দুটো নেব আর চলে আসবো। অর্জুন ইন্দ্রাণীকে আশ্বস্ত করে বলল, তাড়াহুড়োর কিছু নেই, আপনাদের এখানকার চায়ের দোকানে বসে থাকলে আমার জাত যাবে না। একগাল হেসে উধাও হয়ে গেল ইন্দ্রাণী। অর্জুন বসে থাকল রিতমদের বাড়ি যাওয়ার রাস্তার পাশের চায়ের দোকানে, যেখানে রিতম পড়ে গিয়েছিল সাইকেল নিয়ে, মনে আছে? দুটো যুবকের গল্প কত কাছে পিঠে চলে এসেছিল, অথচ অর্জুন রিতম সম্পর্কে আংশিক জানে, আর রিতম তো অর্জুনের অস্তিত্বটুকুও আন্দাজ করতে পারছিল না। ইন্দ্রাণীর ওই 10-12 মিনিটই সময় লেগেছিল। ঠাম্মি জিজ্ঞেস করেছিল ওকে একবার, হ্যালো, তোর বন্ধু কোথায়? ঠাম্মিকেও মিথ্যে বলল ইন্দ্রাণী। ওর তো আসার কথা ছিল, শেষ মুহূর্তে আর আসেনি। যাকে আসি আমি, ট্রেন আছে, না হলে দেরি হয়ে যাবে। বীণাপাণি দেবী ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, আয় সাবধানে, ভালোভাবে থাকিস, তোর থিয়েটার যখন স্টেজ হবে আমায় কিন্তু নিয়ে যাবি, আমি দেখব। ঘাড় নেড়ে বেরিয়ে এসেছিল ইন্দ্রাণী। বাবা সে সময় বাড়ি ছিল না, মা ছিল, কিন্তু মায়ের সঙ্গে একটাও বাক্য বিনিময় করল না। কষ্ট হচ্ছিল ইন্দ্রাণীর মায়ের, কিন্তু উপায় কই? শাসন কিংবা সোহাগ, সব অধিকারই তার যেন হারিয়ে গেছিল। তারপর ফের অর্জুনকে নিয়ে টোটো ধরে স্টেশন, ট্রেন ধরে কলকাতা, ভিড়ভাট্টা, আলো ঝলমলে সন্ধে। এর মাঝে রিতম ফোন করেছিল একবার, ট্রেনের আওয়াজে কানে পৌঁছয়নি। আর শুধু তো ট্রেনের আওয়াজ ছিল না, অর্জুনের সাথে রীতিমতো গল্প জুড়ে দিয়েছিল। পরে বাড়ি ফিরে রাতের দিকে মিসড কল দেখে ঘুরিয়ে ফোন করল ইন্দ্রাণী। দুবার রিং হতেই রিতম ফোন ধরল। আজ কোনো মুখঝামটা নেই। ফোন ধরেই রিতমের গদগদ গলাটা শুনতে পেল। কি বিষয় এমন আহ্লাদে আটখানাও জানতে চাওয়ায় বলল, ও বাবা, একটা দারুণ সুখবর আছে, একেবারে ফাটাফাটি খবর। ইন্দ্রাণী অনেক ভেবেও এই ফাটাফাটি আর দারুণ বিশেষণপ্রাপ্ত সুখবরটিকে আন্দাজ করতে পারল না। শুধু এর মধ্যে এটুকুই উপলব্ধি করল, রিতমের থেকে ওর কক্ষপথ কেমন যেন ক্রমশ আলাদা হয়ে যাচ্ছিল। মেরামতের কোনো উপায় ছিল না, চেষ্টাও ছিল না। রিতম প্রথমে একটা সাসপেন্স তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাপারটা ঠিক জমল না। শেষমেশ পুরোটাই যাতে মাটি না হয়ে যায় সে ভয়ে নিজেই বলল, আমি কলকাতা আসছি নভেম্বরের ফার্স্ট উইকে। ইন্দ্রাণী যেন রিতমের কথা সংশোধন করে দিল, বলল, কলকাতা আসছি বলিস না, বল বাড়ি ফিরছি। খামোখা এমন উত্তর পেয়ে রিতমের উচ্ছ্বাসে সামান্য ভাঁটা পড়ল। তবুও ও প্রাণপণে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, না না, কলকাতাতেই ফিরছি, তোর সাথে দেখা করব যে। দেখ কদিনের জন্য ছুটি পাস, তার মধ্যে গোটা একটা বেলা আমার সঙ্গে অপচয়ের মতো সময় হয় কিনা দেখ।
তুই আজকাল সমস্ত কথাই কেমন টেরা বেঁকা ভাবে বলিস, যেন আমাকে আঘাত করতে পারাই তোর একমাত্র লক্ষ্য, জানিস তো? বালাইশাট, বলি তোকে আঘাত করে কি এমন মণিমাণিক্য হাসিল করব আমি? যা সত্যি তাই বলছি শুধু। আমি যে ফিরছি তুই খুশি নোস? কে বলল খুশি নই? আলবাত খুশি, তবে আমাকে সময় দিতে আদৌ পারবি কিনা এ ব্যাপারে নিশ্চিত নই। তুই আমাকে এখনো ক্ষমা করতে পারিসনি, তাই না? ক্ষমা করতে যাব কেন? তুই কি কোনো দোষ করেছিস নাকি? যা করেছিস সবটাই পরিস্থিতির চাপে। যাই হোক, ছাড়, কবে আসবি বল? মোর প্রিসাইসলি কবে দেখা করবি বল? এসব ইংলিশ কোত্থেকে শিখছিস? আমাদের সময় লোয়ার নার্সারি থেকে ইংলিশ শেখানো হতো, তুই হয়তো ভুলে গেছিস। তাছাড়া সুযোগ পেলে বাঁকা কথা তুইও কিন্তু কম বলিস না। ঠিক আছে, মাই ব্যাড, কাজের কথায় আসছি। ফিরছি 1 নভেম্বর, মানে আপাতত যা ঠিক আছে। আর আমাদের দেখা হচ্ছে 2 নভেম্বর, একেবারে 7 সকালে, ঠিক আছে? বেলা করে আয়, কিন্তু রাতে থাক। নাকি অসুবিধা হবে? তাহলে তো অতি উত্তম। আসলে আমাদের দেখা হওয়াটা খুবই জরুরি, বুঝলি? মধ্যেকার বেঁচে থাকা ভুল বোঝাবুঝি, অভিমান একেবারে ঝেড়ে ফেলতে হবে। আমাকে না ওগুলো বড় সন্ত্রস্ত করে তোলে, আমি ভয় পাই রে। বেশ, সাবধানে আয় কলকাতায়, কথা হচ্ছে তারপর। ফোন রেখে দিল ইন্দ্রাণী। যদি সত্যিই কোনো ভুল বোঝাবুঝি থাকে আর সাক্ষাতে তা মিটে যায়, তাহলে তো ওরও কোনো আপত্তি নেই। কিন্তু আদৌ ভুল বোঝাবুঝি আছে কি, নাকি ভীষণ ঠিক বোঝাবুঝিগুলোই মেনে নিতে সমস্যা হচ্ছিল? তবে রিতমের কলকাতা আসার প্রসঙ্গে ইন্দ্রাণী সত্যিই খুশি হয়েছিল। সহেলিকে ফোন করে নিজে সে কথা জানালো। সহেলি আবার কথায় কথায় সে কথা জানালো পরেশকে। পরেশ খানিকটা বিস্মিত হয়ে বলল, এ কি ওর প্রেমিক আছে নাকি? আমাদের চয়নটা কোনো কাজের নয়, ভাবলাম এতদিনে ছকিয়ে ফেলবে। সহেলি তো বন্ধু সম্পর্কে এরকম ছক মার্কা কথায় বেজায় খেপে গেল। তখনকার মতো পরেশ প্রসঙ্গ বদলে দিয়ে রক্ষা পেল, কিন্তু চয়নকেও ছাড়ল না। চায়ের আড্ডায় দেখা হতেই বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না। আচমকা এই কিছু না হওয়ার কথা উঠতেই চয়ন খানিকটা উদাস হয়ে গেল। শূন্য দৃষ্টিতে বলল, আমারও আজকাল তাই মনে হয়, বুঝলি। মাথায় একটা গাঁটটা মেরে পরেশ বলল, থাক, অনেক মেলোড্রামা হয়েছে। ইন্দ্রাণী মেয়েটাকে ছকাতে পারলি না? চয়ন যেন আকাশ থেকে পড়ল, বলল, ভাই, আমি তো ফিল্ডিং করার চান্সই পাইনি। পরেশ ওকে পুরোটা বলতে না দিয়েই বলল, তা পাবে কি করে? ওর প্রেমিক আছে, আর গোলকিপার থাকলে তো তুমি আর সে গোলের দিকে যাও না। চয়নের অবাক হওয়া যেন থামছিলই না। চোখ ছোট ছোট করে পরেশের দিকে তাকিয়ে বলল, এই, তুই কি করে জানলি? তুইও খবর রাখিস সেদিককার? পরেশ একটা শ্লাঘার হাসি ছুঁড়ে দিয়ে বলল, বাবা, আমি ভীষণ আপডেটেড। 2 নভেম্বর ব্যাঙ্গালোর থেকে ইন্দ্রাণীর প্রেমিক কলকাতা আসছে। আর কি জানতে চাস বল, সব খবর আছে। চয়ন আর কোনো বাড়তি খবরের সন্ধান করল না। যতটুকু পেয়েছিল তা হজম করতেই ওর অনেকটা সময় লেগে যাবে। তবে অর্জুনের সঙ্গে একবার কথা বলার প্রয়োজন বোধ করল। অর্জুনকে একা ডেকে বলল, ভাই, ইন্দ্রাণীর তো প্রেমিক আছে, 2 নভেম্বর কলকাতা আসছে ব্যাঙ্গালোর থেকে, ওর সাথে দেখা করবে বলে। তুই জানতিস? অর্জুন হাসল। এখানে ঠিক কোন তথ্যটা জানার কথা জিজ্ঞেস করছিল চয়ন, ও বুঝতে পারল না। চয়ন প্রশ্নটাকে নতুন করে সাজিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, তোর আর ইন্দ্রাণীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছে না? এবার আর অর্জুনের উত্তর দিতে সমস্যা ছিল না। ভীষণ শান্তভাবেই চয়নের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, হয়েছে তো, বন্ধুত্বের সম্পর্ক। চয়ন আর কথা বাড়াল না। পুরো ব্যাপারটাই ও ভুল আন্দাজ করেছিল, তাও মানতে পারছিল না। শেষমেশ বিষয়টাকেই মাথা থেকে সরিয়ে দিল। পাকা বেল নিয়ে কাকের চিন্তা করা মানাচ্ছিল না, তাই হয়তো। অর্জুন কাছাকাছি একটা পান বিড়ির দোকান থেকে সিগারেট কিনে ধরালো। সিগারেটে টান দিতে দিতে পুরো প্ল্যানটা ছকে ফেলল। তারপর সিগারেটটা মাটিতে ফেলে পা দিয়ে মাড়িয়ে এগিয়ে গেল মেট্রোর দিকে, একেবারে রবীন্দ্র সদন। রাস্তা পেরিয়ে বাঁ হাতে মোহরকুঞ্জকে রেখে গিয়ে দাঁড়ালো একাডেমি অফ ফাইন আর্টসের কাউন্টারে।
ভেতরে বসে থাকা লোকটার আপাতত ব্যস্ততা ছিল না। অর্জুন লোকটাকে ইঙ্গিত করে জিজ্ঞেস করল, আচ্ছা 2রা নভেম্বর কখন কি শো আছে? আর উত্তরে যা শুনল তা একেবারে কাকতালীয়। সন্ধে 6:30 থেকে ওই দিনই কারুবাসনার শো আছে। নভেম্বরের শুরু, অল্প অল্প শীত পড়তে শুরু করবে তখন। চারিদিকে চলে যাওয়া উৎসবের পড়ে থাকা রেশ। শহরটাতে চলে ফিরে বেড়ানোই যেন একটা ঘোরতর উৎসব। এমন দিনে ইন্দ্রাণীকে ছিনিয়ে আনতে হবে অর্জুনকে। আর এবারের লড়াইটা খুব একটা সহজ হবে না। হেরে ভূত হয়ে যাওয়া সৈন্যের মতো অস্ত্র চালাতে হবে। যেন এই ময়দানে নামারই কোনো ইচ্ছে ছিল না তার। যে কোনো মুহূর্তে হার স্বীকার করে নিতেও আপত্তি নেই। এই নির্বিকার উদাসীন ভাবখানাই হতে পারে তুরুপের তাস। এই খেলা খেলতে হবে ফ্রন্ট ফুটে। গোলের একেবারে কাছাকাছি গিয়ে এ যেন নির্মোহ হয়ে যাওয়া। গোলকিপারকে কয়েক মুহূর্তের জন্য অবাক করে দেওয়া। অর্জুন এবারে কাজটা হাসিল করতে পারবে কিনা বুঝতে পারছিল না, কিন্তু গোটা ব্যাপারটা বেশ রোমহর্ষক লাগছিল ওর। কেমন একটা ইমোশনাল থ্রিলার। অনুভূতি দিয়ে অনুভূতি খুনের একটা প্রচেষ্টা। যতই আইন আদালত বসুক, এখানে খুনিকে ধরা অসম্ভব। চট করে 2টো কারুবাসনার টিকিট কেটে নিল অর্জুন। না, এখনই ইন্দ্রাণীকে বলার দরকার নেই। 2রা নভেম্বরের 1 সপ্তাহ আগে আচমকা টিকিট 2টো দেখাবে ওকে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। ইন্দ্রাণী আর রিতম নিজের মনের মতো কিছু একটা পরিকল্পনা করে যাচ্ছিল, আর অর্জুন নেপথ্যে অদৃষ্টের মতো সব ভণ্ডুল করে দেওয়ার আলাদাই একটা পদ্ধতি ভেবে রেখেছিল। এর মধ্যে অনেকগুলো বকেয়া কাজ ছিল। মাঝের দিনগুলোতে ইন্দ্রাণীর সাথে ঘনিষ্ঠতা সামান্য বাড়াতে হবে। কানাগলি হলেও অর্জুন যে একটা রাস্তা, সেটুকু ইন্দ্রাণী যেন অনুভব করে। কখনো সিদ্ধান্ত নিতে হলে ও যেন অর্জুনকেই বেছে নেয়। রিতমের সাথে অর্জুনের আদৌ কোনোদিন দেখা হবে কিনা ও জানে না, কিন্তু যদি দেখা হয়, অর্জুন খুব শান্তভাবে রিতমের দিকে তাকিয়ে হাসবে। চিন্তিত অস্থির রিতমকে ছটফট করতে দেখবে। অর্জুনের নিজেকে খারাপ লাগে না এজন্য, বরং তৃপ্তি পায়। এই যে নিষ্ঠুর খেলা, এই যে নিষ্ঠুরতর অভিনয়, এর মধ্যে একটা উচ্ছ্বাস আছে। অর্জুন অভিনয় করতে ভালোবাসে, সুনিপুণ অভিনয়, যাতে কোনো খাদ নেই, যেন কোনো এক চরিত্র যাপন করে চলেছে কেবল। একাডেমি অফ ফাইন আর্টস থেকে সামান্য এগিয়ে এলে অনেকগুলো চা সিগারেটের দোকান, যৌবনের এক দুরন্ত ভিড়। তারই মধ্যে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে মিশে যাচ্ছিল অর্জুন। একজন বিপজ্জনক, একজন ভয়ঙ্কর, একজন জীবন তছনছ করে দেওয়া মঞ্চের শ্রেষ্ঠ অভিনেতা। ধোঁয়ার সূত্র ধরেও তার দিকে ধেয়ে যাওয়া সম্ভব নয়। সে যেন ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু শেষমেশ তার অভিনয় কিংবা সংলাপ দর্শকের বুকে বিঁধবে তো।